क्या जानो अब हम कितना दिल ही दिल में पछताते हैं। दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কপিরাইট না দিলে গানটা তোমরা পেয়ে যাবে। তো এই যে গানটা করছিলাম যে দিল কেহতা হ্যায় চল উনসে মিল, এই জায়গায় আমি না করছিলাম না, তো এই জায়গাটায় এই লাইনটা ঢোকাতে হবে, বুলাতি হ্যায় পর জানে কা নাহি। ঠিক আছে? তো আর এই গানটা তাহলে কেন করলাম, ওই যে তুম ক্যা জানো আব হাম কিতনা দিল হি দিল মে পছতাতে হ্যাঁ, সেই কারণের জন্যই এই গানটা করা। আর এই গানটা এমনিতে ভালোও লাগে। তো এই গানটা কাকে নিয়ে করলাম? অবশ্যই ফোকলাকে নিয়ে করলাম। তা ফোকলা অনেক বড় একটা বিষয় আমাদের সামনে খোলসা করেছে। তো ফোকলাকে নিয়ে যখন গানটা করলাম, তো ফোকলাকে নিয়েই বলি আগে, ঠিক আছে? তো ফোকলা বহুদিন পরে ভদ্রস্থ হয়ে আমাদের সামনে ভিডিও লাইভ করতে এসেছে। ভদ্রস্থ হয়ে এই কথা এই জন্যই বললাম যে ওকে পোক করার মতন অনেকে কমেন্ট করেছিল, নেগেটিভ কমেন্ট করেছিল, নেগেটিভ পজিটিভ যাই হোক একটা কমেন্ট করেছিল। কেউ যদি ওকে কোনো কিছু প্রশ্ন করে সেটা এখন ফেয়ার এনাফ, কারণ কে কতটা ভালো আমরা সত্যিই জানি না, তাই না? তো ওর কাছে নেগেটিভ কমেন্ট এসেছিল, কিন্তু সেটাকে কিন্তু ও খুব পজিটিভলি হ্যান্ডেল করেছে। এর আগে আমি বলেছিলাম যে কেউ একজন নেগেটিভ কমেন্ট করেছে, তাকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছিল, তা সেটা করেনি। তো সেই কারণেই বললাম যে ভদ্র হয়ে ভিডিও করতে এসেছে, লাইভ করতে এসেছে। তো এবার আমি ফোকলাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে গয়না সংক্রান্ত একটা কথা আজকে যে ডিসক্লোজ করলো, মানে গতকালকে যে ডিসক্লোজ করলো, সেই বিষয়টা, এই যে গয়না 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 মিনা নিয়ে পালিয়েছে, মিনা চুরি করে পালিয়েছে, এই যে কথাগুলো উঠছিল, তখন কেন ফোকলা বলেনি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তখন কেন বলেনি যে গয়না সংক্রান্ত, গয়না নিয়ে এত কিছু ব্লেম দিচ্ছে? আসল কথা হচ্ছে এই, নিরপেক্ষ থাকতে হলে অনেক কিছু মানে কি বলবো, নিজের মধ্যে ঢোকাতেও হয়, আবার অনেক কিছু নিজের থেকে ছেড়েও দিতে হয়। নিরপেক্ষ জিনিসটাই এরকম। এই যে আমি মিনাকে নিয়ে যখন দেখি চূড়ান্ত খারাপ লেভেলে ভিডিও করছে, বা ওর সম্পর্কে কিছু আমরা জানতে পারছি এবং ও সেটাকে ডিনাই করে কচি সাজছে, তখন আচ্ছা করে ধুয়ে দিই। আবার যখন দেখি বুঝতে পারি যে না, এই বিষয়টা ওর সঙ্গে যায় না, তখন আবার কিন্তু ওকে সেভ করার কোনো চেষ্টা করি না, আসল বিষয়গুলো নিয়েই কিন্তু বলি। আমি এই কথাটাই ফোকলার উদ্দেশ্যে বলতে চাই যে তুমি কেন আগে বললে না? তুমি আগে বললে না কেন যে এই গয়নাগাটি নিয়ে কিন্তু বেচুর এরকম একটা কল রেকর্ডিং আছে, আমার কাছে এখনও আছে, যেটা কিনা গতকালকে ফোকলা বলেছে। তো সেই বিষয়টা কি? সেই বিষয়টা ছিল যে 7 মাস আগে, আজ থেকে 7-8 মাস আগে নাকি, ফোকলার কথা অনুযায়ী, ক্যালকুলেশন অনুযায়ী আজ থেকে 7-8 মাস আগে বেচু মিনাকে ফোন করেছিল, ঠিক আছে? বা এই বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে ফোন করেছিল। আমার তো মনে হয় না এটা 6 থেকে 7 মাস বা 8 মাস আগের কোনো ঘটনা। আমার মনে হয় এটা প্রথম ঘটনা, ঠিক আছে? এই বাচ্চা নিয়ে ঘটনা মনে হয় প্রথম। যাই হোক, আমার অনুমান ভুল হতে পারে, যেহেতু ফোকলা মিনার সাথেই ছিল, তাই ফোকলাই বেশি ভালো জানবে। তো বেচু নাকি ফোন করেছিল বাচ্চাকে নিয়ে, তখন মিনা কি বলেছিল যে না, বাচ্চা আমার চাই না, বাচ্চা ওখানেই থাকুক, ঠিক আছে? এখন এই যুক্তিটা, এই কথাটার পেছনে দু রকমের মানুষ দুরকম কথা বলে। একরকম মানুষ কথা বলে যে মিনা ভালোই করেছে যে বাচ্চাটাকে ওখানেই রেখেছে, নিজের কাছে নিয়ে আসেনি। সেটা কেন? যেহেতু ও পরিশ্রম করে, মানে ভিডিও করে পয়সা উপার্জন করে তারপরে ওই বাড়ি তৈরি করেছে, তাহলে ওই বাড়ি ও ভোগ করতে পারছে না, কমসে কম ওর ছেলে ভোগ করুক। এই রকম কথা এক পক্ষ মানুষ বলে। আরেক পক্ষ বলে যে ছেলে আনলে পরে তো সবই বাধা হয়ে যাবে, ছেলের পেছনে টাইম দিতে হবে, ওর মাতৃত্ব বলে কিছু নেই। এই রকম কথা বলা কিছু মানুষ আছে। এইবার আমার কথা হচ্ছে, প্রথম পক্ষ যারা যেই সমস্ত কথা বলছে যে হ্যাঁ ওখানটায় অত কিছু করে আসলো, ও ভোগ করতে পারলো না, তার জন্য ছেলে থাকুক ওখানে। হ্যাঁ, আমি এটাও মেনে নিচ্ছি, আমি এটা মেনে নিয়েছি যে মিনা ভেবেছে যে আমি তো ভোগ করতে পারিনি, অত সুন্দর ঘর বাড়ি তৈরি হয়েছে, ছেলেটা থাকুক।
এখানে কোথায় আমার সঙ্গে পথে পথে ঘুরবে, আমার নিজেরই ঠিক ঠিকানা নেই। তারপরে আমি যেখানে বর্তমানে আছি তখন ফোকলা বাড়িতে ছিল, বাচ্চাটাকে ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারবে কিনা, বাচ্চাটাকে সবাই ভালোবাসবে কিনা তার ঠিক নেই। তার থেকে বরঞ্চ ওখানে যে আছে ওখানে সবাই ওকে ভালোবাসে, সেই হিসেবে থাকুক। কিন্তু তার মানে এরকমটা না যে আমি ছেলেকে পুরোটাই ভুলে গিয়ে লাড়েলাপ্পাবাজি করে বেড়াচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে ছেলেটার শরীর খারাপ, এমন যদি ও বলে যে না আমি দেখিই না, তাহলে বলবো ওর মাতৃত্ব বলে কিছু নেই। যে আমি কমসে কম ভিডিওর মাধ্যমে তো ছেলেটাকে কমসে কম আমি দেখতে তো পাচ্ছি, ছেলেটা তিলে তিলে বড় হচ্ছে, আমি ছুতে পারছি না তাতে কি, আমি দেখতে তো পাচ্ছি, সেই কারণে আমি ভিডিও দেখি। এবারও যদি বলে আমি ভিডিওই দেখি না, তাহলে তো ভাই আলাক টাইপের। তাহলে যদি মিনা দেখে যে আমার ছেলেটার আজকে শরীরটা খারাপ দেখতে পাচ্ছি, মুখ থেকে নিওয়ালা উঠবে ঠিক মতন। এক তো দুধের বাচ্চা, এক তো দুধের শিশু ছেড়ে চলে এসেছে, তার মুখ থেকে নিওয়ালা, তার গলা থেকে নিওয়ালাটা যাবে? আমার তো মনে হয় না। ওর মানুষ হলে যাবে। সেখানে ওর মুখ থেকে গলা দিয়ে নিওয়ালা তো বহু আগে গিয়ে তারপর সেফটি ট্যাঙ্কে পৌঁছেও গেছে। ও নানান রকম খাবার খাওয়া, ও নানান জায়গায় ঘুরতে যাওয়া, হেসে কুদে বেড়ানো, এই সমস্তগুলো করছে। তো মানে কি বলবো, এই যে যারা বলছে যে মিনা ভালো চেয়ে তারপরে ছেলেকে ওখানটায় রেখেছে, এক তো হ্যাঁ মিনা ভালো চেয়ে ছেলেকে ওখানে রেখেছে, 2 নম্বর কথা নিজের ঝাড়া হাত পা হয়ে কখনো এখানে মুখ মারবে কখনো সেখানে মুখ মারবে, সেই কারণেও ছেলেকে আনেনি। বুঝতে পেরেছো? সব দিক দেখে এখন এটাই হচ্ছে আসল কথা। এটা আমি বলবো না যে এটাই আমার মুখ থেকে বেরোচ্ছে, না, এটাই আসল কথা। ছেলেকে আনলে ও একটা বাউন্ডারির মধ্যে পড়ে যাবে, ছেলের পেছনে ওকে টাইম দিতে হবে। ও নিজেই এখনো ঠিক মতন বড় হয়ে উঠতে পারলো না, কচি কচি করে কথা বলে। বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে কারণ। তো এই ছেলেকে নিয়ে এই কথাটাই মিনা বলেছে যে না, ছেলে আমার চাই না, ছেলে তোমার কাছেই, তোর কাছেই থাকুক। ফোকলা তো বলছে তখন তো রাগের মুহূর্তে তুই তামারি করে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, সে তো আমরা শুনেইছি ভিডিওতে। মায়ের পেছনে তো কি পোঙায় ঘুরিস, ঠিক আছে? তো তখনই বুঝতে পেরেছি হ্যাঁ, রেগে গেলে তুই তামারিটা বেরোয়। ওটা তো মানে আমার একেবারে রক্তে ধমনীতে বইছে। রেগে গেলে কোনো কিছু হুঁশ থাকে না, তুই তামারি বেরিয়ে যায়। আপনি বলে ছাতা ঝগড়া হয় বলো তো? এই আপনি না ভীষণ শয়তান, ঝগড়া হয়, তুই শয়তান, তাইলে কি মনের ভাবটা প্রকাশ পায়? হ্যাঁ, ঝগড়ার সময় আমার ভাই মাথা সটকে যায়, আমি তুইতাবাড়ি করি, এটা আমারও বাজে স্বভাব আছে। তো এই কথাটা হয়েছে। তারপরে গয়না সংক্রান্ত যে কথা হয়েছে সেটা হচ্ছে বেচু বলেছিল যে ওর মায়ের একটা গলার হার খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওর মায়ের গলার হার খুঁজে পাচ্ছে না, এরকমই তো ফোকলা বলল যে এরকম কথোপকথন হয়েছে, একটা গলার হার খুঁজে পাচ্ছে না। তো মিনা কি জানে? তখন মিনা বলেছে যে আমি কি করে জানবো কোন আলমারির মধ্যে এইখানে ওইখানে থাকতে পারে, তো এই কথা বলেছে। তো ফোকলা এই কথাটা একদম ঠিক বলেছে যে যদি মিনা এত লক্ষ লক্ষ টাকার গয়না, 2 মাস আগে যেটা 5 লক্ষ ছিল, 2 মাস পরে গিয়ে, 2 মাসও না মনে হয় মাসখানেকের মধ্যে 5 লক্ষ টাকার গয়না বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 15 লক্ষ টাকায়। ঠিক আছে, 15 লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। সেই গয়না মিনা যদি চুরি করে যদি পালিয়ে যায়, তাহলে বেচু তো সবার প্রথমে ফোন করে বলবে এই তুই আমার গয়না নিয়ে পালিয়েছিস, তুই গয়না দিয়ে যা। আর কারোর বাড়ি থেকে যদি 15-16 লক্ষ টাকার গয়না যদি হাফিস হয়ে যায়, সে বাড়ির বউ নিক বা অন্য কেউ নিক, সবার প্রথমে একদম লেজ উঁচু করে দিয়ে একদম থানায় দৌড়াবে যে আমার বাড়ি থেকে এই সমস্ত কিছু চুরি হয়ে গেছে। যেটা কিনা আমি বারবার বলেছি যে একটা ডায়েরি করেছে, একটা নর্মাল জিডি করেছে, জেনারেল ডায়েরি করেছে, কিছুই করেনি। এটা আমাদেরকে শোনাচ্ছে, দেখাক দেখি জেনারেল ডায়েরি করেছে যে। এখন হয়তো হালে পরে করতে পারে, কারণ এখন তো ঠিকঠাকভাবে সাজাতে হবে, এখন করতে পারে। এর আগে করেছে বলে আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে যে ও প্রথম থেকেই করেছে। যেরকমটা কিনা ওই স্ত্রীধন উদ্ধার করতে গিয়ে ওর বাবা বলেছিল কলসি দিয়ে একদম মেরে ক্যামেরা ভেঙে দেবো, ওর গায়ে হাত তুলবে বলেনি। তো সেটার জন্য রাত 1:30টার সময় হাঁপাতে আমাদের সামনে ভিডিও করেছিল না, লাইভ করেছিল, আমার সঠিক মনে নেই, ওই দাড়ি দাদাকে পাশে নিয়ে যে পুরো খানদানের নাম ধরে গিয়ে জিডি করে এসেছে, এফআইআর করে এসেছে। ঠিক আছে, তো সেটাকে নিয়ে ওদেরকে আবার হাজিরাও দিতে হয়েছিল, মানে মিনার যে কজন গেছিল সবাইকে হাজিরা দিতে হয়েছিল। ঠিক আছে, তো যারা কিনা গায়ে হাত তোলেনি সেই বিষয় নিয়ে পুরো একেবারে এফআইআর, আরে বলো না, হ্যাঁ এফআইআরই করেছিল, এফআইআর করতে পারে, তাদের বাড়ি থেকে 15-16 লক্ষ টাকার গয়না হাফিস হয়ে যাবে, আর সে কি চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকবে? সেটা সম্ভব? তো প্রথমে হয়নি, প্রথমে কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, পরে তো দাড়ি দাদা এসে একেবারে জুড়ে বসেছিল, তো তাকে নিয়েও তো সেই বিষয়টা করতে পারতো, কিন্তু না, সেটা তো করেনি। তো যাই হোক, এইটা গেল ফোকলার কথা। গতকালকে লাইভে একটা এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছে, যেটা কিনা আরও আগে ওর বলা উচিত ছিল। যাই হোক, ও ভেবেছে ধর ওকে সেভ করতে গিয়ে, ওকে কেন আমি সেভ করতে যাব,
ওর জন্য আমার এত বদনামি হয়েছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য ও আগে বলেনি, এখন বলছে যে হ্যাঁ বেচু কিন্তু একটা কথা বলেছিল যে আমি বাচ্চাকে নিয়ে ওর কাছে ফোন করেছিলাম, মানে মিনাকে ফোন করেছিল, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে শোনাবো, সেটা শোনাবো বলেও সেটা কিন্তু আমাদেরকে শোনায়নি, কারণ একটা শোনাতে গেলে আরেকটাও তো সামনে চলে আসবে, গয়নার বিষয়টাও সামনে চলে আসবে, সেই কারণে আমাদেরকে শোনাতে পারিনি। এইবার বলবো ফোকলাকে একটুখানি কথা, যে ফোকলা বলছে যে অনেক কিছু হয়েছে, আমি আর এর মধ্যে পড়ে ইয়ে করতে চাই না। দেখো ফোকলা, তুমি যতই পুরো নিজেকে ক্লিন চিট দিতে চাও, ক্লিন চিট তুমি কোনোদিনও পাবে না, ঠিক আছে, কোনোদিনও পাবে না। কারণ ওই তুমি যদি না বলতে, সেদিন বেচু যখন রাত্রেবেলা ফোন করেছিল তোমাকে 14ই আগস্ট রাত্রেবেলা, তুমি যদি না বলতে যে হ্যাঁ তুমি ছেড়ে দাও, আমি এক্ষুনি ওর হাত ধরবো, এই কথাটা যদি তুমি না বলতে, তাহলে মিনা সাহস করে বাড়ি থেকে বেরোতো না। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাই যে তুমি যা করেছো সেটাকে অ্যাকসেপ্ট করো। তুমি অ্যাকসেপ্ট না করলে বা করলে তাতে কিছু কারোর যাবে আসবে না, তুমি যেটা করেছো সেটা সবার চোখের সামনে রয়েছে। সুতরাং তুমি একেবারেই পুরো সতী, আর মিনাই তোমাকে ফুসলিয়ে সব কিছু করেছে, এটা মানা তো একেবারে স্বপ্নেও সম্ভব নয়। হ্যাঁ, তোমার সাথে তোমার উচিত হয়নি যে তোমার এখন যে শাশুড়ি, হ্যাঁ ইলিগাল শাশুড়ি, সে তোমাকে চাপ দিয়েছে ইমোশনালি, আর তুমি করে ফেলেছো। যেখানে তুমি পুরনো পাপী, তোমার একখানা এই কেস হয়েছে, সেখানে তোমার তো উচিত হয়নি কারো ইমোশনাল ব্ল্যাকমেলে ফাঁদে পা দেওয়া, তোমার তো উচিত হয়নি। এমন না যে তুমি কচি খোকা, তা তো না, তোমার যথেষ্ট বয়স হয়েছে। সুতরাং নিজের দোষটা মানতে শেখো, যে হ্যাঁ আমি যদি ওকে ওই সেই রাত্রে বলতাম যে তুমি সংসার করো, কোনোভাবেই তুমি বাড়ির বাইরে বেরোবে না, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, তাহলে ও বাড়ির থেকে বের হতো না, 100% গ্যারান্টি। সুতরাং তুমি পুরোপুরি সত্যি নও, বুঝতে পেরেছো? আচ্ছা, এই গেল একটা বিষয়, ফোকলার বিষয়। এবার ফোকলাকে নিয়ে, হ্যাঁ আমি বলেছি না বেউরিকে নিয়ে পুরো একদম পুরো নজরে রাখবো একদম। তো বেউরি আবার বলছে, বেউরি তো ফোকলাকে প্রচণ্ড ধুয়েছে, গতকালকে যে লাইভ করেছে ফোকলা, সেই লাইভ নিয়ে ঢেপি মারাত্মক ধুয়েছে বেউরিটা। এইবার ভাবো, এখন আর ফোকলার ছবি লাগাচ্ছে না বেউরি, এখন আর ফোকলার ছবি লাগাচ্ছে না। দুদিন আগে ফোকলার একদম ছবি ব্যবহার করছিল, আবার বলছিল আমি ইউটিউবের গাইডলাইন মেনেই আমি একেবারে করছি, তাই না? কপিরাইটের একদম মেনেই তারপরে ছবি ব্যবহার করছে, কি ফেয়ার ইউজ পলিসি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই পলিসি মেনে তারপরে ছবি ব্যবহার করছে। কেন বলো তো? এভাবে বললাম কারণ ও আমাকে নিয়ে যখন কথা বলে ঠিক করবল, আমি বুঝি না, আমি কি করে কথা বলি যে আমাকে ভেঙানোর জন্য তখন করতে হয়, জানোয়ার মহিলা। তো এবার এখন আর ছবি ব্যবহার করছে না, কেন বলো তো? কারণ ফোকলার মাথায় এরকম করে হাত বোলাচ্ছিল ঢেপি, ফোকলাকে ভিকটিম সাজিয়ে, ইনোসেন্ট সাজিয়ে ফোকলার মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করার চেষ্টা করছিল। ফোকলা তো এরকম এই নে তো মুখ হাকর দিয়েও আবার এরকম করে নিয়ে চলে আসলো, খাবো আরো ওরা হা করে বসে রয়েছে। এবার ফোকলা ওদের মুখের সামনে থেকে খাওয়ার বুলিয়ে নিয়ে তারপরে ফেলে দিয়েছে, ঠিক আছে? তো সেটা তো আর হজম হচ্ছে না। এইবার ফোকলার ছবি তো আর লাগাচ্ছেই না, উল্টে ফোকলাকে আরো আবার বেশি করে পুনরায় ধোয়াচ্ছে, ঠিক আছে? যে তুই কেন তাহলে প্রথমে সংসার করতে পারলি না? মিনা তো তাও সংসার করেছে, 5 বছর তো তাও সংসার করেছে, ওদের ফুটফুটে একটা বাচ্চা আছে, তুই কেন সংসার করতে পারলি না? পুনরায় ফোকলাকে ধোয়াচ্ছে। ফোকলা ইনোসেন্ট থেকে ঠকেছে, সেখান থেকে আবার ফোকলাকে আবার ধোয়ানো শুরু করেছে। এখন ওর কি ভাবছে, মানে এই ঢেপি কি ভাবছে যে ফোকলা এখন কোথায় গেছে? ইয়ের কাছে গেছে, কি যেন বলে তোমার, জাজ দিদির কাছে গেছে। হ্যাঁ, সবাই নিজের মতন করে কল্পনার জগৎ বানিয়ে নিয়ে অনুমান করতে করতে হনুমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, যার যা খুশি ভাবতেই পারে, জিএসটি তো লাগে না, তার জন্য যার যা খুশি ভাবতেই পারে। আমি শুধু দেখি আর হাসি যে কি ব্যাপার, ফোকলার এরকম ছবি, চেক শার্ট, একটা খয়েরি কালারের শার্ট পরা ছবি, এটা লাগিয়ে ভিডিও করছিল, এখন আর লাগাচ্ছে না ছবি। মুহূর্তে यूं हालात बदल जाते हैं, जज्बात बदल जाते हैं, सब कुछ बदल जाता है। আচ্ছা, এই তো গেল অ্যাবাউট ফোকলার লাইফ। এবার বেচুর ভিডিও সম্পর্কে আমার তেমন কিছু বলার আছে বলে মনে হয় না, ঠিক আছে? বেচু এখন নিজের ওই কি যেন বলে তোমার প্রজেক্ট নিয়ে ব্যস্ত, বেচু এখন নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তো সেই প্রজেক্টের উপরেই কাজবাজ করছে। তারপরে বলছে যে আমরা লড়ছি, আমরা লড়বো,
তো বেচু এই যে মাঝে মধ্যে ভিডিওতে যে একটুখানি বক্তব্য পেশ করতো না, সেই বক্তব্যটা পেশ করা এখন আপাতত বন্ধ, কারণ ওই পাকিস্তান আর কি যুদ্ধে বিরতি চেয়েছে, অনেক সারা রাত জেগে জেগে যুদ্ধ করেছে, তো তার জন্য আর কি একটুখানি হাঁপিয়ে গেছে, আর সব চারিদিকে জ্বলছে, ওদের ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, তো সেই কারণের জন্য একটুখানি বিরতি চেয়েছে। আবার পরে আবার বলছে আমার খেলায় ব্রেক দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো এইবার বেচু ভিডিওর মাঝখানে বক্তব্য রাখবে কি দিয়ে, সেটা তো আর রাখার বিষয়টা আর কি থিতিয়ে গেল কিছুদিনের জন্য। তারপরে আবার ভবিষ্যতে যা হবে সেটাকে নিয়ে আবার বেচু বলতে বসবে। তা বেচু বলছে আমরা যুদ্ধ করছি, আমরা ইয়ে করছি, সেই করছি। আমি ভাবছি যে কিনা বাড়ির বাইরে ধুলো দেখলে এরকম করে, রোদ দেখলে ঘরে ঢুকে বসে থাকে, সে যুদ্ধের কথা বলছে। না ঠিক আছে, আমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ নাই করতে পারি, কিন্তু আমরা তো তারা যেই আদেশগুলো দিচ্ছে সেই আদেশগুলো মেনে তো অবশ্যই তাদেরকে হেল্প তো অবশ্যই ডেফিনেটলি করতেই পারি। যেরকম কিনা আমরা দেখলাম যে কোথায়, জম্মুতেই তো দেখলাম যে সাথে সাথে দেখলাম যে সাইরেন বাজলো, এরকম দেখাচ্ছিল শর্ট ভিডিওতে, সব দেখাচ্ছিল যে সাথে সাথে সাইরেন বাজলো আর পুরো এলাকা একদম অন্ধকার হয়ে গেল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে। তাই এইভাবেই তো সাপোর্ট করতে হয় আমাদেরকে। হ্যাঁ, তো বেচুও সাপোর্ট করেছে, অসুবিধা কি, আমি খিল্লি করছি না, একদম আমি খিল্লি করছি না, ঠিক আছে। তো এই তো গেল বেচুর ভিডিওতে সেরকম কিছু আমি দেখতে পাইনি। ছেলেটা আবার দেখছি ওই পাথরের উপরে গড়াচ্ছে, হ্যাঁ, নিচে তো পাথর গড়াচ্ছে। ওই জায়গাটা থেকে যারা তোমরা আমাকে দেখতে আসো, যারা কিনা বেচুর সাপোর্টার, কিছু মানুষ তো দেখতে আসো, তারা গিয়ে কমেন্ট করো যে বাচ্চাটা যখন মেঝেতে গড়াচ্ছে, সবে জ্বর থেকে উঠেছে, ওটা যেন করতে না দেয়, কমসে কম একটা কার্পেট পেতে রাখে, বা ওকে বলা হয় যে তুমি নিচে গড়িও না, তোমার আবার ঠান্ডা লেগে যাবে, সোফায় গিয়ে বসো। কারণ পাথর এমন একটা খারাপ জিনিস, এক তো যেমন মজবুত, টেকসই, তারপরে দেখতেও ভালো লাগে, একটা গাম্ভীর্যই আলাদা পাথরের, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই ঠান্ডা লাগার বিষয়টা খতরনাক। পাথর এমনই একটা বস্তু যে গরমকালেও কিন্তু ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। তো সেখানটায় বাচ্চাটা সদ্য ইয়ে থেকে উঠেছে, শরীর খারাপ থেকে উঠেছে, কাশছিল প্রচণ্ড, তো ওইভাবে বুক পেট দিয়ে যদি শুয়ে থাকে না, ওকে আবার ধরাও করবে, হ্যাঁ, তো তোমরা গিয়ে একটুখানি কমেন্ট করে দিয়ে আসো যে ওইভাবে যেন না করায়। তো আমার না এই কথাগুলো বলতে গেলে ফট করে মনে পড়ে ওই কথা যে তোমার তো বাচ্চা নেই, তুমি বুঝবে না। আমি যতটুকু বুঝি, ছোট মাথায়, বাচ্চা নেই, তাতেই আমি যতটুকু বুঝি সেইটুকুই বলি। তো এবার চলে আসি মিনার কথায়। দেখেছ মিনা কত সুন্দর পৌঁছে গেছে একদম মেলার মাঠে না, মানে বিয়ে বাড়িতে, ওই একই হলো। তো প্রথমে টোটোতে করে ওদের স্থানীয় স্টেশনে, সেখানে গড়ের মাঠে দুলতে তারপরে শিয়ালদা, তারপরে সেখান থেকে কৃষ্ণনগর চলে আসলো মামা বাড়িতে। আমি না ভাবি, এই যে মামা বাড়িতেও যারা ওর ক্যামেরা শেয়ার করছে, ওর দাদা না ভাই, হ্যাঁ বৌদি ডাকে, তো দাদা বৌদি, এরা যে ক্যামেরা শেয়ার করে না, আমি ভাবি যে সত্যি এদের কি প্রেস্টিজ বলে কিছু নেই। বিশেষ করো সাধারণ মানুষেরা যারা কিনা জানবে যে এ কীরকম, তার সাথে কিন্তু ক্যামেরা শেয়ার করতে একটুখানি হলেও তাদের বাঁধবে, যার কিনা এখন এরকমই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তার সঙ্গে কত মানুষকে জুড়ে দেওয়া হচ্ছে, কখনো এই মুন্ডু, কখনো ওই কি যেন বলে আরেকটা ওই ব্রাউন বয়, এখন আবার আরেকটা তার বসা ছবি দেখিয়েছে আরস্তার ভিডিওতে। এবার সেই লোকটার হাইট কতটা সেটাও আমি বুঝতে পারছি না, তার আবার দুটো বিয়ে, মানে মিনা ম্যাচিং খুঁজছে, পারফেক্ট পেয়ার খুঁজছে। হ্যাঁ, তো এই যে এইগুলো যে করছে, এগুলো তো একেবারে ইচ্ছাকৃত, এক জায়গা থেকে লিগালি না বেরিয়েই এই সমস্ত করে বেড়াচ্ছে। তারপরে এগুলো সবার সামনে চলে আসছে, এরা কিভাবে সত্যি ক্যামেরাতে মুখ দেখাচ্ছে আমার সত্যি জানা নেই। সবাই কি ওর মানে ওর মিনার নিজের পরিবারের মতন, মানে ওর বাবা মা যেরকম নির্লজ্জ, সবাই কি সেরকম জানি না বাবা। আমি ওর জায়গায় থাকলে পরে, মানে ওর যেই বাড়িতে গেছে সেখানটায় থাকলে পরে, আর আমি যদি ভিডিও না করতাম, সোশ্যাল মিডিয়ার সাথে যদি যুক্ত না থাকতাম, ইউটিউব যদি না করতাম, তাহলে আমি ডেফিনেটলি বলতাম যে বিয়েতে আসছো, অবশ্যই আত্মীয়তা তো বজায় রাখতেই হবে, সে তুমি যতই খারাপ হও না কেন, কিন্তু সোশ্যাল করা যাবে না, এইটুকু আমি বলতাম, ঠিক আছে। তো চলো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই গয়না নিয়ে ফোকলার এই যে স্বীকারোক্তি মানে কি, একটা ইনফরমেশন দেওয়া আমাদেরকে, তাই না? তো এটা কিন্তু খুব দরকারি ছিল, দেখো আমরা এমনি তো মনে মনে সবই বুঝতে পারি, সবই জানি, কখনো গয়নার গল্প বেরিয়ে আসছে, কখনো আলমারিতে 30-40 হাজার টাকা সেটা বেরিয়ে আসছে। এই টাকাগুলো দিয়ে
কি করবে বেচু, কি করবে, আমি শুধু সেটাই ভাবি। আজ থেকে 1 বছর আগে যখন বাড়িঘর তৈরি হচ্ছিল তখনই ও 3 লক্ষ টাকা দিয়ে একটা ইয়ে কিনে নিয়ে এসছে, গাড়ি কিনে নিয়ে এসছে। করবেটা কি আমি শুধু তাই ভাবছি। ছেলের জন্য ব্যয় করবে, ওই তো ছেলেকে এক স্কুল থেকে আরেক স্কুলে নিয়ে এসেছে, এবার দেখা যাক কত ভালোভাবে কি করে। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।